তো তোমাদের আসলে ওই আজকে ইন্টিগ্রেশন শুরু করার কথা। তো আমি ইন্টিগ্রেশনটা ওভারঅল কিছুটা অংশ একটা পাওয়ার পয়েন্ট থেকে দেখাবো তোমাদের। তারপর আমরা সরাসরি আমাদের অঙ্কে যাব আর কি। তো পাওয়ার পয়েন্টটা আসলে উম, আমাদের এখানে একটা ওয়ার্কশপ হয়েছিল। সেই ওয়ার্কশপে পাবনা ইউনিভার্সিটির এক অ্যাসোসিয়েট প্রফেসর রাজেন্দ্র চন্দ্র ভৌমিক ও প্রেজেন্ট করেছিল। ওটা থেকে আমি বলছি আর কি। তো এটা হচ্ছে প্রপার ইউনিভেরিয়েট অ্যান্ড মাল্টিভেরিয়েট ইন্টিগ্রালস। প্রপার কেন? ইন্টিগ্রালস প্রপার হতে পারে, ইমপ্রপারও হতে পারে। আমরা জানি ইমপ্রপার মানে যদি ইন্টিগ্রালের লিমিটে ইনফাইনাইট থাকে উপরে বা নিচে, হ্যাঁ, বা যে ফাংশন দেয়া থাকবে তার ভিতরে যদি কোথাও এমন থাকে যে এখানে ফাংশনটা আনডিফাইন্ড, তাহলে সেটা ইমপ্রপার ইন্টিগ্রাল হয়। ওটা আমরা পরে পড়বো। আসলে ইন্টিগ্রালের ধারণা বা হিস্ট্রি পাওয়ার জন্য আমি এটা একটু ইউজ করছি। সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন এস এর মতো বড় আর কি, এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা এফ অফ এক্স ফাংশনের ইন্টিগ্রেশন বলি, এ থেকে বি পর্যন্ত, হ্যাঁ, এক্স এর রেসপেক্টে। এই ডি এর এখানে যেখানে থাকে এটা হচ্ছে সেই ভেরিয়েবল আমরা বলি। তো ধরো অনেক আগে যখন ম্যাথমেটিক্স এর এত তোমার আমরা এত যত ফ্যাসিলিটি পাচ্ছি, তখন এরকম ফ্যাসিলিটি ছিল না। তখন ধরো মানুষজন চিন্তা ভাবনা করেছে যে এটা মেজার কিভাবে করা যায়। যেমন ধরো পিরামিডের ক্ষেত্রফল বা এটার আয়তন, এক একটা তলের ক্ষেত্রফল, এগুলো কিভাবে মাপ করা যায়। বা ধরো আমরা যদি মনে করি যে পৃথিবীর ক্ষেত্রফল কত, এরকম পৃষ্ঠের আর কি, বা একটা সার্কেল, হ্যাঁ, এটার ক্ষেত্রফল কত, বা একটা লাইন, ধরো একটা তার দেয়া আছে, তার যেটা ডেন্সিটি দেয়া আছে, হ্যাঁ, এটার মাস কত, এটা বের করতে হবে। বা ধরো স্পেয়ার, এটার হচ্ছে যে তোমার আয়তন বের করতে হবে। সার্কেলের তোমার এরিয়া বের করতে হবে, যেটা পাই রেডিয়াস স্কয়ার। এগুলো আসলে কিভাবে হয়েছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন আর কি, এটা দিয়ে শুরু করা হয়েছে। তাহলে এখানে হিস্টোরি বলা আছে কিছুটা, তারপরে নিউটন আর লিবনাইজ, হ্যাঁ, এদের তোমার যে ইনভেনশনটা সেটা দেয়া আছে। তারপর তোমার হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল এবং হচ্ছে রেইমান ইন্টিগ্রাল, যেটা আমরা করে থাকি সাধারণত। তারপরে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল। তারপরে দেওয়া আছে ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশন অফ ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, তারপরে তোমার লাইন ইন্টিগ্রাল, তারপরে অ্যাপ্লিকেশন অফ লাইন ইন্টিগ্রাল। তাহলে প্রি হিস্টোরিতে আসা যাক, 1800 বিসি আর কি, মানে খ্রিস্টপূর্ব 1800 শতাব্দীতে প্রথম ধরো যে অ্যানসিয়েন্ট ইজিপ্ট যেটা, সেখানে তোমার যে কি বলে আমাদের পিরামিড আছে না, সেই পিরামিডের আর কি ফ্রুস্টুম বলে, মানে যে কোনো একটা মানে কি বলে পিরামিডের যে তল, হ্যাঁ, নিচের দিকে যে তলা, সেই তলার প্যারালালি যে কোনো জায়গায় একটু কাট করলে, কাট করার পর নিচের দিকে যে শেপটা থাকে এইটার, হ্যাঁ, এইটার আয়তন কিরকম হবে, ভলিউম কিরকম হবে, এটা বের করার চিন্তা ভাবনার জন্য কিছু ফর্মুলেশন হয়েছে। বলা যেতে পারে তখনই তোমার ইন্টিগ্রেশনের গোড়াপত্তন। পরবর্তীতে এটা ফর্মুলাইজ হয় 370 বিসি, বিসি মানে খ্রিস্টপূর্ব, বুঝতে পারছো। তারপরে এটা আর্কিমিডিস কিছুটা ডেভেলপ করে আর কি। তারপর তোমার পরবর্তীতে যে আমরা যে ইন্টিগ্রেশনের যে সাইন টাইম দেখতে পাচ্ছি, এইগুলো মূলত এই দুইজন, নিউটন আর হচ্ছে লিবনাইজ, এরা দুইজন দুইজন দুই জায়গায় ছিল এবং ইন্ডিপেন্ডেন্টলি একই জিনিস আবিষ্কার করেছে। দুইজনই আবিষ্কার করেছিল আলাদা আলাদা ভাবে, কারোর সাথে কারোর সংযোগ ছিল না। দুইজনই এই ইন্টিগ্রেশনটা আবিষ্কার করেছিল, যেখানে কিনা ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশন যেটা, সেটার একটা রিলেশন তৈরি করেছিল। যে ডিফারেন্সিয়েশন, অ্যান্টি ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, অ্যান্টি ডেরিভেটিভ, হ্যাঁ, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়, জাস্ট ইন্টিগ্রেট করলে তাকে আবার ফেরত পাওয়া যায়। এবং বর্তমানে আমরা যে ইন্টিগ্রেশনের যে সিম্বলটা ইউজ করি এস এর মতো, এই সিম্বলটা কিন্তু এই লিবনাইজের যে কাজ, এটা থেকে সরাসরি দেয়া। এই সিম্বলটা লিবনাইজ নামে যে ভদ্রলোক ও দিয়েছে। তো রেমেন ইন্টিগ্রালের
কিছু ড্রব্যাক আছে, মানে এটা আসলে পড়াশোনা এটা হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ারের, তারপর আমি একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি আর কি। সেই ড্রব্যাক গুলো কাভার করার জন্য আর কি কোশি সাহেব সেই একটা ফর্মুলেশন দেয় 19th সেঞ্চুরিতে। হ্যাঁ, তো এইখানে রেইমান নামে এক ভদ্রলোক আসে আর কি। সেই রিমান ভদ্রলোক কি করলো, সে হচ্ছে পার্টিশনের সাহায্যে ইন্টিগ্রেশনটা বের করলো। পার্টিশন মানে আমরা বুঝি সেট, যেহেতু পড়েছি যে কোনো একটা সেটের কিছু সাবসেটকে আমরা তার পার্টিশন বলবো যদি তাদের ইউনিয়ন করলে পুরো সেটটা হয়, আর ইন্টারসেকশন যদি পরপর করি তাহলে প্রত্যেকটা এমটি হবে, মানে জোড়া জোড়া ইন্টারসেকশন করলে এমটি হবে। তো ধরা যাক এ বি একটা ক্লোজড ইন্টারভ্যাল, এটুকুই বুঝি, কম্প্যাক্ট লেখা আছে, এটা আর একটু পরে তোমরা জানতে পারবা, সেকেন্ড ইয়ারে 3rd ইয়ারে কম্প্যাক্ট সম্পর্কে পড়তে পারবা আর কি, যেটা কিনা ক্লোজড এবং বাউন্ডেড আর কি। বাউন্ডেড মানে হচ্ছে কোনো দিকে ইনফিনিটি নাই, এটা আমরা মনে করতে পারি আর কি। যেটা ক্লোজড, ক্লোজড মানে এ আর বি সহ ইন্টারভ্যালটা, আর কোনো পাশে ইনফাইনাইট নাই, এরকম ইন্টারভ্যাল আর কি। হ্যাঁ, আর পি হচ্ছে তার পার্টিশন, মানে এটাকে খন্ডে খন্ডে কিছু খন্ডে ভাগ করেছি, মানে এটা হচ্ছে ধরেছি x0, তার কিছু দূর পর x1, তার কিছু দূর পর x2, এরকম ভাবে xnটা হচ্ছে b, এরকম একটা খন্ডে ভাগ করেছি, যেখানে হচ্ছে x k - 1টা x k এর চাইতে হচ্ছে ছোট, তার মানে x1টা x2 এর চাইতে ছোট, x0টা x1 এর চাইতে ছোট, এইরকম সিরিয়ালি দেয়া আছে। হ্যাঁ, এটা এটা একটা পার্টিশন বলছি। আর বলা হচ্ছে যে এফটা হচ্ছে এফ হচ্ছে বাউন্ডেড, হ্যাঁ, রিয়াল ফাংশন। বাউন্ডেড রিয়াল ফাংশন মানে এফটা ইনফাইনাইট না, এরকম আর কি। এফ একটা ফাংশন, তো সেইটার ইন্টিগ্রেশন আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে এফ দেওয়া আছে, যে বাঁকা যে গ্রাফটা, এটা হচ্ছে এফ, আর এ সমান x0 থেকে শুরু করে xn সমান b, এর ভিতরে x1 x2 ডট 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 xk -1, তারপরে xk, তারপরে ডট 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 xn -1, এরকম করে তারপরেরটা হচ্ছে xn। এইরকম ভাবে একটা পার্টিশন নেওয়া হয়েছে, খন্ডে খন্ডে ভাগ করা হয়েছে করার জন্য। তো এইখানে ধরো এই x0 থেকে x1 যে দূরত্ব, এটাকে আমরা বলছি ডেল x1। ডেল x1 মানে হচ্ছে x1 মাইনাস x0, ডেল x2টা হচ্ছে x2 মাইনাস x1। এগুলো কিন্তু সমান সমান না, কোনটা কতটুকু পার্থক্য আমরা জানি না, কিন্তু পার্থক্যগুলো বের করে নেওয়া যাবে। মানে ডেল xnটা হচ্ছে xn মাইনাস xn মাইনাস 1, ডেল xk টা হচ্ছে xk থেকে xk মাইনাস 1। ওকে, এখন এদের মাঝে মাঝে আমি জিটা 1, সরি এটা জিটা ঠিক না, যাই বলে এটাকে, যাই 1, যাই 2, যাই কে, এরকম এক একটা করে পয়েন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এই রিমান ইন্টিগ্রেশনের যে ডেফিনেশনটা, এটা এইরকম যে রাইট করা হয় ডেল এক্স কে হচ্ছে এক্স কে মাইনাস এক্স কে মাইনাস 1, তার হ্যাঁ আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলে যে তফাৎটা, এই যে এক্স এর দিকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা এরকম ডেল এক্স কে বলছি। কে এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে 1 বসালে এটা হচ্ছে x1 মাইনাস x0 হবে, আর n বসালে xn মাইনাস xn মাইনাস 1। ওকে, আর এই ডেলটা দিলাম ম্যাক্সিমাম অফ ডেল এক্স কে। এদের ভিতরে যে ডেল এক্স কে যেগুলো আছে, এদের ভিতরে সবচেয়ে বড় যেটা তফাৎ আর কি, সেই তফাৎটার নাম দিলাম আমরা ডেল্টা। এখন বলা হচ্ছে ফর ইচ কে, হ্যাঁ, কে সমান 1 2 3, আমরা একটা করে পয়েন্ট যাই জিটা, সরি যাই 1, যাই 2, যাই n, এই ইন্টারভ্যাল গুলোর মধ্যে যাই কেটা নিচ্ছি xk - 1 থেকে xk, এই ইন্টারভ্যালের মধ্যে এরকম ভাবে যদি নেওয়া হয়, তাহলে বলছে রিমান ইন্টিগ্রালটা, হ্যাঁ, ইন্টিগ্রাল অফ এ এফ উইথ রেসপেক্ট টু এক্স ইজ ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা হয়, এটা এরকম সাম দিয়ে ডিফাইন করা হয়, যে এফ অফ জিটা কে ডেল এক্স কে, তাকে কে ইজ ইকুয়াল টু 1 টু n সাম করা হবে, আর এই ডেল্টাটা টেন্স টু 0 হবে। টেন্স টু 0 মানে এটা যত ক্ষুদ্র করা যায়, যত ক্ষুদ্র করা যাবে ততগুলো পার্টিশন হবে, যত পার্টিশন হবে মানে বেশি। এটা যদি ডেল এক্সটা যদি 0-র দিকে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে পাশাপাশি খুবই কাছাকাছি লাইন হয়ে যাবে, এবং এক একটা রেক্ট্যাঙ্গেল হবে। রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য গণিত প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাদের সমষ্টি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তোমার ডেল্টাটা হচ্ছে লিমিটটা হচ্ছে টেন্স টু 0, অথবা আমরা বলতে পারি
যে এই এন টেন্স টু ইনফিনিটি, এনটা যত বাড়িয়ে দিব পার্টিশনে পয়েন্টের সংখ্যা তত বাড়বে, যত বেশি বাড়বে তত অ্যাকুরেট এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। হ্যাঁ, এইটাকে আমরা বলছি রিমান ইন্টিগ্রেশন, প্রোভাইডেড কি এই লিমিটটা এক্সিস্ট যদি করে তাহলে হচ্ছে রিমান ইন্টিগ্রেবল, আর যদি না করে তাহলে ইন্টিগ্রেবল না। আমরা ছবিতে বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে এরকম এই ডেল এক্স ওয়ান যেটা হচ্ছে এ মানে এক্স জিরো আর এক্স ওয়ান এর মাঝামাঝি এরকম জিটা ওয়ান বলে একটা জিনিস নিয়ে নিলাম, তার ফাংশনাল ভ্যালু এফ অফ জিটা ওয়ান। ওকে, একইভাবে এক্স ওয়ান আর এক্স টুর মাঝামাঝি আমরা জিটা টু নিলাম, এই জিটা টুর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ জিটা টু, এটার দৈর্ঘ্য এখান থেকে এইটুকু। আচ্ছা, তাহলে এই অংশটুকু যদি আমরা ক্ষেত্রফল এরকম ভাবে বিবেচনা করি যে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের ডেল এক্স ওয়ান, তাকে হচ্ছে এফ অফ জিটা ওয়ান দিয়ে গুণ করবো, তাহলে এই এফ অফ জিটা ওয়ান যে বরাবর আছে সেই বরাবর একটা এরিয়া দিবে। কিন্তু আমরা যদি এটা এই পার্টিশনটা বাড়াতে থাকি তাহলে এত কাছাকাছি চলে আসবে যে এত বেশি ডিফারেন্স হবে না। তো যাই হোক, এইটা এখন আমরা এই এফ অফ জাই ওয়ান এর সাথে ডেল এক্স ওয়ান যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য কোনটা? এই ধরো ডেল এক্স ওয়ান, আর প্রস্থ কোনটা? এই উচ্চতাটা, এটা হচ্ছে এফ অফ জিটা ওয়ান। তাহলে ক্ষেত্রফল কতটুকু আসবে? এই অংশটুকু। কিন্তু এইখানে একটু গ্যাপ থেকে গেল, এইখানে একটু গ্যাপ থেকে গেল, কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে ধরো এরকম ভাবে কিছু কিছু জায়গায় আবার বাইরে চলে যাচ্ছে, এখানে কিছু ফাঁক আছে, এখানে উপরে চলে যাচ্ছে, এখানে ধরো উপরে চলে গেছে, এখানে একটু ফাঁক আছে। এইটা সমাধানটা হচ্ছে যে যখন আমরা n টেন্স টু ইনফিনিটি নিয়ে নিব, হ্যাঁ, এটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে ফেলবো, তখন কিন্তু এটা অরিজিনাল যে তোমার ইয়ার ওই দাগের ভিতরেই আমরা পেয়ে যাবো। তাহলে রিগোরাস ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে এবি যদি একটা ক্লোজড ইন্টারভ্যাল হয়, পি যদি একটা পার্টিশন হয়, হ্যাঁ, যে কে ইজ ইকুয়াল টু 1 to n, আর এই তফাৎটাকে আমরা এইভাবে লিখছি, তাহলে এফ বাউন্ডেড ফাংশন হলে তার ইন্টিগ্রেশনটা হচ্ছে, হ্যাঁ, আমরা এইভাবে বলছি যে সুপ আর ইনফ, এই কনসেপ্ট দুটো সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা পেয়ে যাবা সেকেন্ড ইয়ারে। তারপর আমি এটা বলি, সুপ মানে হচ্ছে এই সেটের মধ্যে সবচেয়ে বড় উপাদানটা, মনে করতে পারো আর কি। ইনফ হচ্ছে এই সেটের মধ্যে সবচেয়ে ছোট উপাদানটা, যদি একটু তফাৎ আছে, হ্যাঁ। তো এরকম মনে করতে পারো যে ম্যাক্স আর মিন, কিন্তু তার জেনারেলাইজেশন সবসময় ম্যাক্স মিন পাওয়া যায় না, এই জন্য সুপ ডিফাইন করতে হয়। আমি ওদিকে যাচ্ছি না এখন। তো বলা হচ্ছে যে এই এম কে, ক্যাপিটাল এম কে আর স্মল এম কেটা হচ্ছে এই এফ অফ এক্স যে ভ্যালু, এই এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কে, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো পাওয়া যাবে তার ভিতরে সবচেয়ে বড় যে ভ্যালুটা তার নাম দিলাম এরকম এম কে, আর তার ভিতরে সবচেয়ে ছোট যে ভ্যালুটা সেটার নাম দিলাম ছোট এম কে। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে দেন এটা ইউপিএফ, আমরা বলছি বড় এম এর রেসপেক্টে যদি ক্ষেত্রফল নিই তাহলে কে ইজ ইকুয়াল টু 1 to n, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, বা এটাই দৈর্ঘ্য এটা প্রস্থ, যাই হোক এই তাদের ওই প্রত্যেকটা যে রেক্ট্যাঙ্গেল পাওয়া যাবে তাদের যোগফল, সেটা হচ্ছে ইউপিএফ, মানে আপার আমরা বলছি যে বড়টা দিয়ে ইউ বলছি আর ছোটটা দিয়ে তোমার এল বলছি, এলপিএফ, হ্যাঁ, সেটা হচ্ছে স্মল এম কে দিয়ে গুণ করলে। এটা আসলে ফিজিক্যালি কেমন দেখায়, ধরা যাক এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আমাদের তো পার্টিশন গুলো আছে। স্মল এম যদি নিই, সবচেয়ে মিনিমাম কোনটা, এইখান থেকে এইটুকুর ভিতরে মিনিমাম হচ্ছে হাইট, এখান থেকে এইটুকু, সেই মিনিমামটা দিয়ে এই প্রস্থকে গুণ করলে এটা ক্ষেত্রফল পাওয়া যাবে। আবার এখান থেকে এই অংশটুকু যদি নিই, এটার ভিতরে মিনিমাম কোনটা, মিনিমাম ওই একই একই সমান, তাহলে এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। যদি আবার এইখান থেকে তোমার এখান থেকে এই পর্যন্ত নিই, এর ভিতরে মিনিমাম কিন্তু এই কর্নারে, তাহলে আমরা এখান থেকে এই ক্ষেত্রফলটা পাবো। একইভাবে প্রত্যেকটার এখান থেকে এইটুকু এই রেঞ্জের ভিতরে মিনিমাম ভ্যালুটা কিন্তু এই নিচেই পাওয়া যাবে, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এইখানে, তাহলে যে ক্ষেত্রফলটা নিব সেটা কিন্তু এরকম নিচের দিকে হবে। আবার যদি এবার তোমার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়া হয়,
তাহলে এইখান থেকে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কিন্তু ক্যাপিটাল M1। তাহলে ক্ষেত্রফল নিলে কিন্তু উপরে উঠে যাচ্ছে। তারপরেরটার এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম নিলে ম্যাক্সিমামটা এই কর্নারে আসে। তাহলে এইরকম হচ্ছে, একটু এখানে সমস্যা হয়েছে আর কি, যাই হোক। তারপর ধরো ম্যাক্সিমাম গুলো কিন্তু উপরের দিকে পাওয়া যাবে, তাহলে এই উপরের রেঞ্জ অনুযায়ী এরকম ক্ষেত্রফল হবে। তাহলে বুঝতেই পারছো যে এইখান থেকে এইটুকুর ভিতর ম্যাক্সিমাম একদম চূড়ায় আছে, তাহলে এরকম ক্ষেত্রফল পেলাম। তো এইগুলো সবকে যদি যোগ করি তাহলে হচ্ছে ইউপিএফ পাওয়া যাবে, আর সবগুলো যদি ছোট এম দিয়ে করি তাহলে এটা এলপিএফ পাওয়া যাবে। এখন এই এলপিএফ আর ইউপিএফ যদি সমান হয়ে যায়, এই ইউপিএফ কে আমরা এর উপরে বার দিয়ে লিখছি, আর এলপিএফ কে আমরা এরকম নিচে বার দিয়ে লিখছি। এখন এই ইউপিএফ আর এলপিএফ যদি সমান সমান হয়ে যায় আর কি, হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে এটা রিমেন ইন্টিগ্রেবল। হ্যাঁ, যদি ইউপিএফ আর এলপিএফ সমান সমান হয়ে যায় তাহলে এটাকে আমরা রিমেন ইন্টিগ্রেবল বলি। আর এই ইন্টিগ্রেশন সিম্বল, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল, এগুলো হচ্ছে লোয়ার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। কিন্তু এটা ডামি ভেরিয়েবল বলা হয়, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে এক্স এর পরিবর্তে ওয়াই জেড যাই বসাও না কেন, যদি এরকম ডেফিনেট ইন্টিগ্রাল হয় তাহলে এটা মানের কোনো পরিবর্তন হয় না। এরপরে পরবর্তীতে এক্সাক্ট ভ্যালুটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, যে এটা এখান থেকে এই দাগের নিচের যে অংশটা সেটাই হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। তো এটা কি আমরা বলি ইন্টিগ্রেশন a to b f of x dx। ইন্টিগ্রালটা আমরা এইভাবে ডিফাইন করি, পরীক্ষায় যদি আসে ডিফাইন ইন্টিগ্রেশন, তখন বা ইন্টিগ্রাল অফ এ ফাংশন f of x, তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব যে let f of x and g of x are functions of x the functions of x such that এমন যে gx কে যদি ডিফারেন্সিয়েট করা হয় x এর রেসপেক্টে তাহলে f of x পাওয়া যায়। তাহলে বলা হচ্ছে then g of x is called integral of f of x। বলা হচ্ছে যে ইন্টিগ্রালটা কি, লেট f of x আর g of x এই দুইজন আর ফাংশনস অফ x such that যে g of x কে ডিফারেন্সিয়েট করলে f of x পাওয়া যায়। দেন সরি g of x আমি লিখেছি কিন্তু স্যার g of x টা বাদ পড়ে গেছে স্যার। দেখছি আসল জিনিসই না, দেখি g of
g of x is called the integral of f of x, ঠিক আছে? আর সিম্বলিক্যালি আমরা কি লিখি? সিম্বলিক্যালি আমরা এরকম লিখতে পারি, if dx then integration f of x dx is equal g of x. আচ্ছা, তোমরা একটা সি কনস্ট্যান্টের নাম শুনেছো আর কি। সিটা আসলে কেন, যে ধরো জি অফ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করলে এফ অফ এক্স হয়, জি অফ এক্স প্লাস সি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আর কি, তাও কিন্তু এই এফ অফ এক্সই পাওয়া যাবে, কারণ সি কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট হয়। এই জন্য এই ইন্টিগ্রেশন করার পর ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে এখানে একটা আসলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেয়া, জি অফ এক্স প্লাস সি কেও যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এফ অফ এক্স সি পাবো। হ্যাঁ, তাহলে তার ইন্টিগ্রেশন করলে সরি ডিফারেন্সিয়েট করলে যেহেতু এফ অফ এক্স হচ্ছে, তাহলে এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে জি অফ এক্স প্লাস সি, এই সি কে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয়। তো তাহলে এই সংজ্ঞা তোমরা আগে থেকেই জানো যে যদি জি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে আমরা এফ অফ এক্স পাই, তাহলে জি অফ এক্স কে আমরা এফ অফ এক্স এর ইন্টিগ্রাল বলবো। ওকে, তো তোমাদের সিলেবাসে এইটাকে এইটা যেটা যে সংজ্ঞাটা দিলাম, এটা অ্যান্টি ডেরিভেটিভও বলা হয় আর কি। এই সংজ্ঞাটা যে ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। তোমরা ইন্টারমিডিয়েটে প্রচুর ইন্টিগ্রেশন করে আসছো, পরীক্ষাতে তোমাদের ইন্টিগ্রেশন করতে থাকবেও আর কি। হ্যাঁ, তা আমি অল্প কিছু প্র্যাকটিস করার জন্য করছি আর কি, আর কিছু তোমাদের আসলে বই ফলো করে করতে হবে আর কি, বা বিগত যে ইয়ারগুলোতে যেসব প্রবলেম গুলো এসছে এগুলো। তো প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, মানে ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করব, যেহেতু ডিফারেন্সিয়েশন আমাদের শেষ হয়েছে। তো একটা এক্সারসাইজ করা যাক, যে ইন্টিগ্রেশন, আমরা এখন আছি ইনডেফিনিট ইন্টিগ্রালে। আমার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, জি স্যার। জি স্যার। তোমরা কেউ কিছু বলছিল মনে হয় নাকি? স্যার ওই নূর নবী কি যেন বলতে চাচ্ছিল। বলতে যাচ্ছিল তো, তো গলা আটকে গেল দেখলাম। স্যার ওর নেটের সমস্যা। আমাদের না তো, তাই না? না না, ওর নেটের সমস্যা। আচ্ছা, স্যার বড়তের নেট স্ট্রং স্যার, বড়তের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সেই ইনডিফিনিট ইন্টিগ্রালস, এখানে কিছু আমরা এক্সাম্পল করি, এগুলা যেহেতু অঙ্ক আমরা করে অভ্যস্ত, এগুলা ভালো লাগবে আর কি, আশা করছি। এবং আমার বিশ্বাস আমার করে দেয়াই লাগবে না, তোমরাই পারবা। তো প্রবলেমটা আমরা নীল কালি দিয়ে লিখি আর কি, কালো কালি দিয়ে লিখি, সলিউশনটা নীল কালিতে লিখবো। এখানে log x লিখলেও এটা তোমরা ন্যাচারাল লগারিদমই মনে করবা। হ্যাঁ, এটা হচ্ছে log e টু দি পাওয়ার x, আমি বোঝাতে চাচ্ছি। ln x মানে যেটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। হ্যাঁ, এটা ইন্টিগ্রেট করতে পারবা না? জি স্যার, জি স্যার। কি করতে হবে বলো দেখি? log x কে z ধরে। স্যার log x কে y ধরতে হবে। হ্যাঁ, log x কে দেখি বলো, আমি করি।
সলিউশন কি করতে হবে? the log x equal to z আচ্ছা, বা ওয়াই বা জেড, হ্যাঁ, লেট বা পুট নাকি? তাহলে কি হবে? therefore 1 by x dx সমান dz, তাই তো? জি স্যার। হ্যাঁ, এটা যদি স্যার। আমরা আই বলি তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হচ্ছে? যদি আমরা আই বলি আর কি, এটাকে আই সমান, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ইন্টিগ্রেশন, তাহলে ওটা লগ এক্সটাকে আমাদের জেড ধরা হয়েছে, তাহলে এটা হচ্ছে tan জেড, তাই না? আর নিচে কিছু থাকছে না, পাশে ডিজেল। হ্যাঁ পাশে, সরি। তাহলে নিচে আর আমাদের কিছু থাকছে না, এটাকে একটু নামাতে হতো। আচ্ছা, স্যার এটাকে dx এর পরিবর্তে আমরা dx বসাই দেই। তাহলে 1 বাই x dx এর পরিবর্তে আমরা dz যদি বসাই দিই তাহলে tan z dz। বলো এটার ইন্টিগ্রেশন কি? তাহলে স্যার ln মডুলাস অফ sec x, সরি ln স্যার মডুলাস লন অফ sec x। হ্যাঁ, দেখো তোমরা মানে শিওর হও, এটার ফর্মুলা তোমাদের জানার কথা, তাই না? স্যার ln মডুলাস অফ sec z। হ্যাঁ, মাইনাস নিতে হবে। তাহলে হচ্ছে tan মানে কি? তারপরে z এর মান বসাই দিলে উত্তর সাইন বাই কস, তাই না? tan মানে স্যার মাইনাস ln cos x নিলেও হয়। মাইনাস লন কজ এক্স নিলেও হবে, অথবা তোমরা যেটা বলছো লন সেক জেড, তাই না? প্লাস একটা আমাদের সি দেওয়া উচিত, জেড তো আসলে জেড না, z হচ্ছে log x এক্স বা লন এক্স আর কি। হ্যাঁ, যদি আমি লগ লিখেছি, এটা লগ লেখা উচিত ছিল, তাহলে এটার সমান আমরা পেয়ে যাচ্ছি sec log x। এটা তোমরা লন বললা, তো আসলে আমি যেহেতু এখানে লগই লিখেছি, এটা লগ অথবা এটা লন করা উচিত আর কি। আচ্ছা, আমি তাহলে একরকম করি, না হলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। যদিও লগ লিখলাম, কিন্তু এটা আসলে তোমাদের যে লন তোমরা বলো ওইটাই, তারপরে হচ্ছে log x, তাই তো? আশা করি এটা তোমরা পারবা, একদমই ইজি ব্যাপার। এর থেকে একটু হালকা জটিলে যাওয়া যাক। এবার হচ্ছে তোমার 2 নম্বরটা বলছে যে ইন্টিগ্রেশন এরকম স্কোয়ার রুট, উপরে হচ্ছে a প্লাস এক্স, নিচে হচ্ছে a মাইনাস এক্স ডিএক্স। বলো এটা কিভাবে করতে হবে? কারো কোনো আইডিয়া আছে? স্যার x সমান হচ্ছে cos 2 এ ধরে নেন। গুড, cos 2a ধরে নিব। জি স্যার, a cos 2 এ। হ্যাঁ, a cos 2a না ধরে 2 থিটা ধরতে হবে, যেহেতু a আছে আমাদের, a ধরা যাবে না, অন্য কোনো ভেরিয়েবল ধরতে হবে। জি তাহলে a মানে x সমান আমরা যদি a cos 2 থিটা ধরে নিই আর কি, তাহলে a কমন নেওয়া যাবে 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা। হ্যাঁ, এইটা cos 2 থিটার ব্যাপক ব্যবহার আছে ত্রিগোণমিতিতে, যেটা আমরা ইউজ করতে পারবো এবং এটা খুব সিম্পলি করে ফেলতে পারবো। থ্যাংক ইউ আর কি, তোমরা এগুলা পারোই। আমি একটু অন্যরকম কালি নিয়ে সলিউশনটা লিখি।
তাহলে সলিউশনে আমরা নীল কালি ইউজ করি, সেটা হচ্ছে তাহলে আমরা কি করব, পুট করব তাই না, বা লেট। প্রথমে লেট আই ইজ ইকুয়াল টু এটা ধরে নিবা আর কি। হ্যাঁ, লেট, আজকে প্রথম লিখছি তো একটু তোমার সমস্যা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লেট, যেটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা ধরে নিলাম আই সমান ইন্টিগ্রেশন রুট ওভার এ প্লাস এক্স এ মাইনাস এক্স ডিএক্স, এটা আই সমান ধরলাম। তারপর পুট করবো এবার। পুট যেটা বললা, কি নিতে বললা, এক্স ইজ ইকুয়াল টু এ cos 2 থিটা। cos 2 থিটা, এটা নিয়ে নিলাম। তাহলে therefore dx সমান আমরা লিখতে পারবো কি লিখতে পারবো বল দেখি, মাইনাস 2a sin। স্যার কিন্তু একটা প্রশ্ন ছিল স্যার। স্যার x ইকুয়াল টু a cos 2 থিটা এটা যে ধরছি স্যার, এটা মানে মানে কিভাবে এটা ধরা হয়েছে স্যার? এটা কিভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন্য কিছু তো নেই? আসলে ইন্টিগ্রেশনটা হচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েটে যেহেতু তোমরা অনেক করে আসছো, এই জন্য আমরা এরকম ভাবে জাম্প দিয়ে যাচ্ছি আর কি। যে প্রত্যেকটা যে আমরা ধরছি না, এরকম একটা ইন্টিগ্রেশনের চেহারা দেখে, ওর শেপ দেখে কিভাবে ধরতে হয়, এটা হচ্ছে ইন্টিগ্রালের নিয়মাবলী বলে তোমাদের ইন্টারমিডিয়েটে বিশদ আকারে একটার পর একটা করে দেয়া আছে আর কি। এই কারণে আমরা এই অনার্সে এসে ওই বিষয়টা অ্যাভয়েড করছি। তো এরকম যদি স্ট্রাকচার থাকে এ প্লাস এক্স এ মাইনাস সিক্স বা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স রুট ওভারের ভিতরে, সেই ক্ষেত্রে আমরা এক্স সমান হচ্ছে কস থেটা, হ্যাঁ কস থেটা ধরি বা কস টু থেটা ধরি, টু থেটা ধরি ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য। তাহলে কি হয়, ওয়ান প্লাস কস টু থেটা আর ওয়ান মাইনাস কস টু থেটা, এটার একটা ফর্মুলা আছে যে টু সাইন স্কোয়ার থেটা আর টু কস স্কোয়ার থেটা, প্লাস হলে কস স্কোয়ার থেটা হয়, মাইনাস হলে সাইন স্কোয়ার থেটা হয়। এখান থেকে আমরা ট্যান থেটায় গিয়ে ইন্টিগ্রেশনটা সহজে শেষ করতে পারি, এই জন্য এটা আমরা ধরি আর কি। তো কোনো একটা ইন্টিগ্রেশনের চেহারা কেমন থাকলে কি ধরতে হবে, হ্যাঁ এটা ইন্টিগ্রালের নিয়মাবলীটা তোমাদের ইন্টারমিডিয়েটে দেয়া। তো এইরকম টাইপের যদি থাকে, আমি বলছি যে এ প্লাস এক্স এ মাইনাস এক্স অথবা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স আর রুট ওভারের মধ্যে যদি থাকে, তাহলে আমরা এক্স সমান কস টু থেটা, আর যদি এই পারে যেটা থাকবে, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্ট টাইমস, যদি এখানে টু থাকতো তাহলে আমরা লিখতাম টু কস থেটা। কারণ কি, তাহলে টুটা কমন নিয়ে যায়, কমন নিলে এটাকে তোমার হ্যান্ডেল করা সহজ হয়। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা ধরলাম কিসের জন্য, এটাই ধরতে হবে এমন কোনো কথা নেই, এটা বিভিন্ন রকম ভাবেই করা যায়, তবে এইভাবে করলে আমরা খুব শর্টকাটে করে ফেলতে পারবো। কিভাবে শর্টকাট হচ্ছে, আমরা ধরেছিলাম কিন্তু x সমান a cos 2 থিটা, তাই না? তাহলে এখানে যদি a cos 2 থিটা বসায় দেওয়া হয়, এখানেও a cos 2 থিটা বসায় দেওয়া হলো, তাহলে এখানেও একটা a আছে, এখানেও একটা a আছে, a যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস cos 2 থিটা আর এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এরকম পাওয়া যাবে। এটা পাওয়া গেলে লাভ কি, লাভ হচ্ছে 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা আমরা লিখতে পারবো। তাহলে আমাদের স্কয়ার রুট যেটা আছে এটা চলে যাবে। কিভাবে যাচ্ছে আমরা দেখি, তাহলে i is equal to ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে এরকম রুট ওভার, তারপরে হচ্ছে এটা কমন নিয়ে নিলাম আমি, তাহলে a 1 প্লাস cos 2 থিটা a 1 মাইনাস cos 2 থিটা। আর এই ডিএক্স এর পরিবর্তে আমাদের তাহলে কি বসাতে হবে, এটা বসা দিতে হবে, মাইনাস টুয়াইস এ সাইন 2 থিটা ডি থিটা।
ঠিক তো? কারো কোনো কোশ্চিন? তাহলে এইটা আর এইটা আমার কেটে গেল, দেখো এই 1 প্লাস cos 2 থিটা আর 1 মাইনাস cos 2 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা লেখা যাবে, আর এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা লেখা যাবে, 2 2 কেটে যাবে। আচ্ছা আমি একটু লিখি, তাহলে এটা সমান আমরা লিখতে পাচ্ছি এবং ইন্টিগ্রেশন রুট ওভার 2 cos স্কয়ার থিটা আর নিচে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর এইখানে হচ্ছে মাইনাস টোয়াইস ই sin 2 থিটা ডি থিটা। বা এই মাইনাসটা আমরা চাইলে সামনে দিয়ে দিতে পারি, তাহলে সমান এরকম মাইনাস দিয়ে দিলাম। এই রুট ওভারটা কিন্তু নিচ পর্যন্ত আছে আর কি, তাহলে আমরা হ্যাঁ মাইনাস 2a নিয়ে চলে আসলাম, মাইনাস টোয়াইস এ আর ইন্টিগ্রেশন উপরে হচ্ছে cos থিটা বাই sin থিটা। স্যার সাইন থিটাকে ভেঙে দেন, 2 সাইন থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা ডি থিটা ভেঙে দিলাম। তাহলে দেখো আমরা এইটা আর এটা আসলে কেটে দিতে পারছি, তাহলে এই cos থিটা আর এই cos থিটা মিলে 2 cos স্কয়ার থিটা হচ্ছে উপরে আবার, তাই না? বাইরে মাইনাস 2a, তাহলে এটা সমান আমরা লিখতে পাচ্ছি মাইনাস টোয়াইস এ ইন্টিগ্রেশন স্যার 2টা বাইরে বের করে দিলে হয় না? না থিটা ডি থিটা, মানে আবার এটা 1 প্লাস cos 2 থিটা লিখবো, তাই এটাকে 2 তো একটা 2 বের করেছি, এর সময় মাইনাস টোয়াইস এ রাখলাম ইন্টিগ্রেশন এটা 1 প্লাস cos 2 থিটা লেখা যাবে। দেখো এটা লেখা গেলে সুবিধা কি, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, 1 এরও ইন্টিগ্রেশন করতে পারবো, cos 2 থিটারও ইন্টিগ্রেশন করতে পারবো। ইন্টিগ্রেশন করলে কি হবে, সমান মাইনাস টোয়াইস এ থাকলো, এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা বাই 2, এটা জানো তো তোমরা, তাই না? প্লাস বোঝা গেল কি? 1 কে ইন্টিগ্রেশন করলে হবে থিটা, তাই না? থিটা রেসপেক্টে যেহেতু, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা, যেহেতু এখানে 2 আছে এটা ডিভাইডেড বাই হয়ে যায়, তোমরা জানো যে এটার এই অংশটুকুর ডেরিভেটিভ হবে নিচে sin 2 থিটা বাই 2। আমাদের যে ভেরিয়েবল ছিল সেটা কিন্তু থিটা ছিল না, এক্স ছিল। থিটাটা আমাদের ধরে নেয়া, ঠিক তো? তাহলে আমরা কি সমান থিটা ধরেছিলাম, আমরা যদি এখান থেকে আসি আবার, তাহলে দেখো আমাদের আসলে x সমান ছিল a cos 2 থিটা। তাহলে আমি একটু ক্যালকুলেশন করি যে তোমার ধরো x is equal to a cos 2 থিটা, তাহলে তোমার cos 2 থিটা সমান সমান হবে তোমার
আমাদের কি কি মান লাগবে এখানে? সরি, কিসের কিসের মান লাগবে এখানে? থেটার মান লাগবে, থেটার মান পেয়ে গেছি। আর একটা হচ্ছে সাইন, সাইন টু থেটার মান লাগবে, তাই না? সাইন টু থেটার মানও কিন্তু আমরা বের করতে পারি এখান থেকে চাইলে, যে তোমার এখানে আমরা বলতে পারি, তাহলে সাইন টু থেটা সমান কি লেখা যাচ্ছে? 1 মাইনাস কস স্কয়ার টু থেটা। এটা মানে কি আমার? এই যে কস টু থেটা সমান এটা যদি হয়, তাহলে তার উপর স্কয়ার করলে এক্স স্কয়ার বাই এ স্কয়ার। তার মানে এটা লিখতে পারি, এটা সমান লেখা যাবে তাহলে আমাদের আই সমান তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে ফাইনালি এখন আই সমান লেখা যাবে, তাহলে হাফ হাফ যদি কমন নিয়ে বাইরে বের করে দিই বা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস এ। আচ্ছা, এটাতে কারো কোনো কোশ্চেন আছে? যে x ইজ ইকুয়াল এ, এটা ধরে করো তো তাড়াতাড়ি। sin 2 থিটা। আমি অ্যানসারটা বলে দিচ্ছি তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক, বাট অ্যানসার বলে দিচ্ছি। অ্যানসারটা হবে এরকম, এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার, এটা আসলে এরকম রুট ওভার এইগুলো।